প্রোস্টেট ক্যান্সার হলো আমাদের প্রোস্টেট নামে যে প্রজনন তন্ত্র যেটি রয়েছে, যেটিকে আমরা রিপ্রোডাক্টিভ অর্গান বা প্রজনন তন্ত্র বলে থাকি বাংলায়। এটি একটি প্রজনন অঙ্গ এবং এটি অবশ্যই পুরুষদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, কারণ এই প্রোস্টেট শুধুমাত্র পুরুষেরই রয়েছে। আমি যদি বলি তাহলে বলতে হয় প্রোস্টেট ক্যান্সার এই পুরুষদের প্রজনন তন্ত্র, যেটি আমাদের ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি এর নিচে ছোট্ট একটি গ্ল্যান্ড, এটিকে প্রোস্টেট গ্ল্যান্ড বলে। এই গ্ল্যান্ড থেকে যে ক্যান্সার উৎপত্তি হচ্ছে সেটি প্রোস্টেট ক্যান্সার। যেই কারণগুলো রয়েছে, এটি ১ নম্বর হচ্ছে জেনেটিক কারণ। জেনেটিক কারণের ভিতরে বলা যেতে পারে, যদি পরিবারের অন্য কারো মানে বাবার যদি প্রোস্টেট ক্যান্সার থাকে, ছেলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে। প্রোস্টেট ক্যান্সারের কতগুলো ঝুঁকির কথা আমরা বলে থাকি, যেই ঝুঁকিগুলো থাকলে প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। ঝুঁকিগুলোর ভিতর যেরকম একটি বলা যেতে পারে, সেটি হচ্ছে ওবেসিটি। এটা একটা বড় কারণ, মানে বড় ঝুঁকি। যারা প্রোস্টেট ক্যান্সারের পেশেন্ট দেখা গেছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই ওবেসিটি এরকম ঝুঁকির মধ্যে যাদের থাকে তাদের সম্ভাবনা বেশি। ওবেসিটির বাইরেও আর যেগুলো বলা হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো যারা কম করে, যারা শাকসবজি নিয়মিত খান না, যারা চর্বি জাতীয় খাবারের প্রতি বেশি অভ্যস্ত, যারা ধূমপান করেন, এদের দেখা গেছে এরা একটু ঝুঁকিপূর্ণ গ্রুপের ভিতর পড়ছে। এই জাতীয় ঝুঁকি থাকলে প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। বাট বলাই যেতে পারে যে প্রোস্টেট ক্যান্সার অন্যান্য ক্যান্সারের মতো জেনেটিক কারণটাই প্রধানত। প্রোস্টেট ক্যান্সারের স্ক্রিনিং আসলে এরকমই একটি পরীক্ষা যেটি রোগের সিমটম অর্থাৎ উপসর্গ তৈরি হওয়ার পূর্বেই যে রোগ নির্ণয় করার জন্য যে টুলস, এটিতেই আসলে স্ক্রিনিং বলা হয়। তা প্রোস্টেট ক্যান্সার যারা অধিক ঝুঁকিতে রয়েছে, যাদের পারিবারিক ইতিহাস রয়েছে, প্রোস্টেট ক্যান্সারের স্ক্রিনিংয়ের ভিতরে দুটো টুলসই ইম্পর্টেন্ট। একটাকে আমরা বলি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা ডিআরই। ডিআরই এমনই একটি পরীক্ষা যেটি কিন্তু বেডসাইড পরীক্ষা। ডক্টর রোগীকে বেডে শুইয়ে পায়খানার রাস্তা দিয়ে আঙ্গুল দিয়েই কিন্তু প্রোস্টেটের চরিত্র কীরকম এটা বুঝতে পারে, এবং এটি ক্লিনিশিয়ান যারা দক্ষ ক্লিনিশিয়ান, স্পেশালি যারা ইউরোলজিস্ট, তারা কিন্তু মানে পায়খানার রাস্তায় হাত দিয়েই বুঝতে পারে যে প্রোস্টেটের মানে চরিত্রটা কীরকম, প্রোস্টেটটা হার্ড, প্রোস্টেটের শেপ সাইজটা কীরকম হয়ে গেল, সেটি দেখে কিন্তু বোঝা যেতে পারে। এটি ডিআরই একটা পরীক্ষা যেটি আমরা স্ক্রিনিংয়ের ভিতরে ঢোকাতে পারি। আরও একটি সহজ পরীক্ষা রক্তের মাধ্যমে আমরা করতে পারি, সেটি হচ্ছে পিএসএ, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এই দুটি টেস্টই অ্যাকচুয়ালি স্ক্রিনিংয়ের মধ্যে পড়ে, এবং এই স্ক্রিনিং সাধারণত 50 ঊর্ধ্ব লোকের জন্যই প্রযোজ্য। যাদের পারিবারিক ইতিহাস রয়েছে, যাদের একটু ঝুঁকির সম্ভাবনা যাদের একটু বেশি, তাদেরকে এটা আরও আগে করা যেতে পারে। তাহলে আমরা প্রোস্টেট ক্যান্সার শুরুতেই মানে শনাক্ত করা মানে সহজ হবে। প্রোস্টেট ক্যান্সারের যদি লক্ষণের কথা বলতে হয়, তাহলে বলতে হয় প্রোস্টেট ক্যান্সার কিন্তু প্রায় 30% অ্যাসিমটোমেটিক, অর্থাৎ রোগী জানতেই পারে না যে তার প্রোস্টেট ক্যান্সার মতো এরকম একটি ভয়াবহ রোগ রয়েছে। এটি কিন্তু এই প্রস্রাবজনিত সমস্যাগুলো তৈরি করে ফেলে। যেরকম একটি লোক প্রস্রাব করছে, তার এরকম মনে হবে যে তার প্রস্রাব কমপ্লিট হয় নাই, অর্থাৎ সবসময় তার একটা প্রস্রাব করার টেন্ডেন্সি মানে সাধারণত থাকে। অনেকে আছে রাতে বারবার প্রস্রাবে যায়, অনেকে আছে প্রস্রাব কন্ট্রোল করতে পারে না, প্রস্রাব যেতে যেতেই তার প্রস্রাব হয়ে যায়। এছাড়াও আরও হইতে পারে প্রস্রাবে রক্তও যেতে পারে, এমনকি কারো কারো ক্ষেত্রে প্রস্রাবে বীর্য পর্যন্ত যেয়ে থাকে, সেটিও একটি লক্ষণ। এবং এই লক্ষণগুলো আসলে যখন প্রোস্টেটের রোগটা, ক্যান্সারটা প্রোস্টেটেই সীমাবদ্ধ থাকে, তখন কিন্তু এই অসুবিধাগুলো, অর্থাৎ এই যে প্রস্রাবের সমস্যার কথা আমি বলছি, এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর প্রোস্টেট ক্যান্সার কিন্তু অনেক ক্ষেত্রেই এটি অন্য জায়গায় চলে যায় থাকে, যেটি স্পেশালি হাড্ডি। আমরা যদি অনেক রোগীরই পেয়ে থাকি যারা প্রথম প্রেজেন্টেশনটাই হচ্ছে তার হাড্ডিতে ব্যথা, অর্থাৎ পিছনে যে মেরুদণ্ড হাড়, এখানেই সাধারণত প্রোস্টেট ক্যান্সারগুলো শুরুতে ছড়িয়ে যায়। তীব্র ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে উপস্থিত হয়, বা অনেকের এরকমও হয়ে যায় যে বোন ফ্র্যাকচার হয়ে পিছনে যে মেরুদণ্ডে যে রয়েছে যে স্পাইনাল কর্ড যেটিকে আমরা বলি, এটিকেও প্রেস করে এমনকি রোগী প্যারালাইসিস নিয়েও অনেক সময় আসতে পারে।
প্রোস্টেট ক্যান্সার আসলে আমরা ক্লিনিক্যালি ৩ ভাগে ভাগ করি। একটা হচ্ছে একটাকে বলা হয় অর্গান কনফাইন্ড ডিজিজ, অর্থাৎ রোগটা শুধু প্রোস্টেটেই রয়েছে। দ্বিতীয় যেটিকে ভাগ করি আমরা, সেটা হচ্ছে লোকালি অ্যাডভান্স প্রোস্টেট ক্যান্সার। রোগটি প্রোস্টেট ক্যান্সারই রয়েছে, আশেপাশে তার একটু এক্সটেনশন বা আশেপাশে অর্গানকে সে একটু ইনভলভ করেছে। এগুলোকে আমরা মেডিকেল টার্মে লোকালি অ্যাডভান্স প্রোস্টেট ক্যান্সার বলে থাকি। আর একটি পর্যায়ে ওই যে আমি বললাম যে অন্য কোথাও চলে যেয়ে থাকে, স্পেশালি এটি হাড্ডিতে যেয়ে থাকে, সেই ক্ষেত্রে এটিকে আমরা বলি মেটাস্টেটিক প্রোস্টেট ক্যান্সার। আসলে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা কিন্তু কোনো স্টেট কাট না, অনেকগুলো ফ্যাক্টরের সাথে প্রোস্টেট ক্যান্সারে রিলেটেড। একটা বয়স, একটা তার কোমরবিডিটি অর্থাৎ অন্যান্য রোগ রয়েছে কি না, তার সম্ভাব্য কতদিন লাইফ এক্সপেক্টেন্সিটা কীরকম, আমার ফ্যাসিলিটিসটা কীরকম, আমার পিছনে কি আমি কি সার্জারি করার জন্য ফুল রেডি, আমার কি পর্যাপ্ত সার্জারির সুযোগ রয়েছে, এটিও ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি চিকিৎসার কথা বলি লোকালি কনফাইন্ড প্রোস্টেট ক্যান্সার, আমরা কিছু না করে অবজারভেশন রাখতে পারি কাউকে 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 আমরা বলি ওয়াচফুল বা সার্ভেইলেন্স, অর্থাৎ প্রয়োজন যখন হবে তখন চিকিৎসা দিব। কাউকে কাউকে আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি, কাউকে কাউকে আমরা সার্জারি করে থাকি। তাহলে লোকালি কনফাইন্ড প্রোস্টেট ক্যান্সারের আমরা এতগুলো ভাগ করতে পারি। আমি মনে করি প্রোস্টেট ক্যান্সার আরও একটি এমনই একটি ক্যান্সার যেটি পরিবারকে আশ্বস্ত করতে হয়, রোগীদেরকে আশ্বস্ত করতে হয় যে হ্যাঁ বাবা, তোমার প্রোস্টেট ক্যান্সার স্টেজ 4-এ থাকলো, তোমার জন্য আমার উইপেন অর্থাৎ আমার অনেকগুলো দিক খোলা রয়েছে বা অনেকগুলো ব্যবস্থাই আমি নিতে পারবো। এক এক করে আমরা নিব এবং ডক্টরের সাথে তো রিলেশনশিপ রেখে একটার পর একটা বিভিন্ন রকমে আমরা যেতে পারি। প্রোস্টেট ক্যান্সার হলে আমাদের কাউন্সেলিংটাকে আরও জোরালো করা উচিত, এই কারণেই, কারণ যেহেতু আমাদের অনেকগুলো চিকিৎসা ব্যবস্থা প্রোস্টেট ক্যান্সারে রয়েছে। স্টেজ 4 ডিজিজে যখন আমরা যাই, তখন আমরা অনেক সময় এটিকে টার্গেটেড থেরাপি দিয়ে চিকিৎসা করতে পারি, এটিকে আমরা ইমিউনোথেরাপি দিয়ে চিকিৎসা করতে পারি, এগুলো সাধারণত করা হয়। আর নর্মালি হরমোনাল ট্রিটমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করি। এগুলো হরমোন ট্রিটমেন্ট কিন্তু লেস টক্সিক, আমাদের অন্যান্য চিকিৎসার তুলনায় হরমোন থেরাপি মোরাললেস বলা যেতে পারে নিরাপদ। এই হরমোন থেরাপি আমরা অনেকভাবে দিতে পারি। এটি আমরা ওরাল ফর্মেও দিতে পারি, এটি সাবকিউটিনিয়াস মাংসে, বিভিন্নভাবেই আমরা কিন্তু এই হরমোন থেরাপি দেওয়ার অপশন রয়েছে। রোগ একটা, কিন্তু আমার বলা যেতে পারে অপশন অনেকগুলো। সুতরাং কোন অপশন কার জন্য অ্যাপ্লিকেবল সেটি কিন্তু একটু বিবেচ্য বিষয়। এইখানে বলা যেতে পারে প্রোস্টেট ক্যান্সার চিকিৎসা হওয়া উচিত ইন্ডিভিজুয়ালাইজড, অর্থাৎ এক একজনের ক্ষেত্রে এক একটা প্রযোজ্য, এবং অনেক ফ্যাক্টর যেহেতু জড়িত আছে, কোনটা আমি কাকে কোন অস্ত্রটা প্রয়োগ করব এটি কিন্তু বলা যেতে পারে অনকোলজিস্টের নিজস্ব দক্ষতা।